শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আর শুক্রবারের এই সুন্দর মিষ্টি একটা বিকেলে আছি আমি সুবর্ণা নওয়াদির, আর আমরা প্রত্যাশা করি আপনারাও আছেন নেক্সাস টেলিভিশন টিউন করে আমাদের সাথে। আর আজ আমাদের স্টুডিওতে আমরা তিনজন প্রিয় বন্ধুকে পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে, যারা আমাদের আজকের আড্ডাটাকে মুখর করবেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর লাভলি আক্তার ডলি, ডিন স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপু, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি, সেই সাথে এই ভালো লাগাকে আরও বাড়িয়ে দিয়েছে আমাদের আরও একজন প্রিয় বন্ধু আছেন, শাহানুর রহমান, চিত্রশিল্পী। অনেক শুভেচ্ছা আপা। শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম, এবং অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত দারুণ লাল টুকটুকে হয়ে আমাদের হ্যাপি ফ্রাইডেটাকে একেবারে রেড ফ্রাইডে করে দিয়েছেন। লালটা আমার ভীষণ প্রিয়, আমারও ভীষণ, এবং আপনাকে সবচেয়ে যেটা যে আপনি মানে ইটস কমপ্লিমেন্টিং ইউ, সত্যি তাই। এবং এই যে আমাদের মিষ্টি একজন বন্ধু আছেন চিত্রশিল্পী, তার সাথেই পাশেই বসা আরেকজন প্রিয় বন্ধু, আর তার প্রিয় বন্ধু মানে বন্ধুর বন্ধু, আমাদের ডাবল বন্ধু। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি বনি রহমান, স্বত্বাধিকারী, হাইটি। অনেক শুভেচ্ছা আপা। থ্যাংক ইউ সো মাচ। এবং একইভাবে বলতে হয় যে বন্ধুর সাথে ম্যাচ করে আপনিও দারুণ মানে লাল রংটাকে ধারণ করেছেন, সত্যি খুব ভালো লাগছে। সেও চিত্রশিল্পী। ধন্যবাদ। আমিও চিত্রশিল্পী। এবং এই যে আসলে তিনজন ভীষণ গুণী মানুষ, যারা জীবনের একটা পর্যায়ে এসে সফলতার একেবারে শীর্ষে অবস্থান করছেন, এবং জীবনে এই যে সফলতার কথা তার উল্টো দিকেই যা আছে তা হলো ব্যর্থতা। আমাদের জীবন তো ভীষণ সুন্দর, সেই সুন্দর জীবন কখনো কখনো ব্যর্থতার নানা রকমভাবে পর্যবেসিত হয়, কিন্তু তাই বলে ব্যর্থতাকে মেনে নিয়ে আমরা কি থেমে যাই বা থেমে থাকা কি উচিত? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নকে যারা পিছনে ফেলে পাছে লোকে কিছু বলে, সেসব সব কিছুকে একদিকে রেখে চেষ্টা করে চলেন এবং সফল হন, নানা রকমের শিক্ষা নিয়ে এগিয়ে যান, আমার মনে হয় তারাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান এবং সফল মানুষ। তাই তো আজ আমাদের বিষয় ব্যর্থতা থেকে শিখি। যে কোনো ব্যর্থতা একবার যখন আমরা পড়ে গিয়ে মনে শক্ত সেই মানে বিষয়টা ধারণ করে ভাবি যে না, আমার এখান থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে, যা আগে যেভাবে করেছি সেটা সেভাবে না করে বরং আরেকটু নতুনভাবে অভিনবভাবে করে আমি অবশ্যই সফল হব। জানি আপনাদেরও এমন অনেক গল্প আছে, কারণ আমাদের বিশেষ করে যদি বলি নারীদের কথা, নারীদের নানা কারণে নানা বিষয়ে নানাভাবে ব্যর্থতা আসে, কিন্তু সেই বাঙালি নারীরা বোধহয় সব থেকে পৃথিবীর মধ্যে সাহসী, কারণ তারা কখনো দমে যেতে জানে না। সেই বাঙালি নারী আমাদের নেক্সাস লেডিস ক্লাবের প্রিয় বন্ধু, যারা দেখছেন, এবং অবশ্যই 60,000-এর বেশি যেই দারুণ নারীদের আমাদের একটা পরিবার, সেখান থেকে আপনারা আপনাদের ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আমি অপেক্ষায় আছি। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড আছে। তো এই না করে চলে আসুন, ব্যর্থতা থেকে শিখি এই বিষয়ে আপনার ভাবনা, আপনার শিক্ষা আমাদের সাথে শেয়ার করতে। এবং আমি সবসময় বিশ্বাস করি আপা, শেয়ারিং ইজ কেয়ারিং। আমাদের বন্ধুরা শেয়ার করে, সেখান থেকে আমরা সমৃদ্ধ হই। অনেক বন্ধু আছে যারা তাদের জীবনে নানাভাবে সেই বিষয়গুলোকে টিপস হিসেবেই পায়। সো আপনিও একজন ভীষণ অভিজ্ঞ মানুষ, একজন শিক্ষক, এবং আমরা জানি যে শিক্ষকরা নানাভাবে আমাদের সমাজের নানা প্রতিবন্ধকতা সমস্ত কিছুকে কিভাবে অতিক্রম করতে হবে সেটাই তার শিক্ষার্থীদেরকে শেখায়। তো আমি জানি যে একজন শিক্ষক হিসেবে আজকে যে অবস্থানে আপনি নিজেকে নিয়ে এসেছেন, তৈরি করেছেন, এর মাঝেও কিন্তু নানা রকমের চড়াই উতরাই আছে, হয়তো ব্যর্থতার গল্পও আছে। সেখান থেকে শুনতে চাই আপা যে আপনার জীবনে এমন কোনো গল্প যেটা আপনাকে ভীষণভাবে মানে থাকে না যে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা সব সময় ছিল, সেই ব্যাপারে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে যে আমাকে একটু বলার সুযোগ দিয়েছেন। আমি এই সুযোগটাকে অবশ্যই মানে খুবই আনন্দের বিষয় হিসেবে নিচ্ছি, এবং আমি শেয়ার করতে খুব পছন্দ করি। সত্যি কথা, অনেক ব্যস্ততা আছে, বাট ব্যর্থতার যে কথাটা এসছে এখানে, ব্যর্থতা থেকে শিক্ষা। তা আমি তো সবসময় আমি পজিটিভ চিন্তার, পজিটিভ মাইন্ডের মানুষ। ছোটবেলা থেকেই আমি চিন্তা করতাম, আমার বাবাও টিচার ছিলেন, চাচারাও টিচার, কিন্তু মা ছিলেন হাউসওয়াইফ। তিনি খুব বেশি পড়ালেখা জানতেন না, কারণ ওই সময়টা ওরকম ছিল। উনি সবসময় দেখতাম যে পড়াশোনার জন্য আগ্রহ করে সবসময় এগিয়ে দিতেন। কোনো কাজ করতে গেলে মা বলতেন, না না তুমি পড়া ঠিক রাখো, তোর আমি পড়াশোনা করতে পারিনি, তোমাকে পড়ালেখা করে অনেক উপরে উঠতে হবে, তোমার বাবা একজন প্রফেসর, তোমাকে তার থেকেও আরো বেশি জ্ঞানী হতে হবে। এটা আমার মা সবসময় বলতেন। মানে এই যে একটা অনুপ্রেরণা, উৎসাহ মার কাছে পেতাম,
এবং কাজ করতে দিতেন না, যে তোমার এই সময়টা তুমি কাজে লাগাও। আমি মাঝে মধ্যে বোর হয়ে যেতাম, পড়াশোনা অনেক করতাম কিন্তু ছবি আঁকতাম। ছবি আঁকার খুব নেশা ছিল ছোটবেলা থেকেই। ছবি এঁকে এঁকে আবার রেখে দিতাম, ওটু কখনো বালিশের নিচে, তোষকের নিচে, দেখা যাচ্ছে অনেক ছবি জমা হয়ে গেছে এবং খুব ভালো ভালো ছবি সেই সময় আঁকতাম। যেটাই সামনে পেতাম ওটাই আঁকার চেষ্টা করতাম। বাহ, তার মানে ছোটবেলা থেকেই মা মনে করতেন তুমি ছবি আঁকছো, সময় নষ্ট করছো, হঠাৎ করে এসে ঘরে ঢুকলেন, একটু বকা দিতেন। সেই মিষ্টি বকা এখনো মনে পড়ে। আর বাবা তখন এসে বলতেন যে না না, ও যা করতে চায় ওকে করতে দাও, কারণ ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। এবং বাবা খুব উৎসাহ দিতেন যে নতুন নতুন, মানে ও যদি আর্ট করতে ওর পছন্দ হয় তাহলে আর্ট কলেজেই ভর্তি হবে, তুমি ওকে বাধা দিও না। মাকে আবার থামিয়ে দিতেন। এই ছোটবেলার গল্পটা আজকে মনে পড়ে গেল। যে বাবা সব সময় তার মানে আপনার যে কোনো কিছুর সাথে মানে সম্মতি দিতেন এবং বাবা চাইতেন যে ক্রিয়েটিভ কিছু করুক, যেটা আজকে বলা হচ্ছে যে ক্রিয়েটিভিটিটা খুব দরকার সৃজনশীল শিক্ষার জন্য, এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা হওয়া দরকার। সেটা আগে কিন্তু এতটা ছিল না। আমরা সাধারণত দেখছি যে টিচাররা বক্তৃতা দিতেন বা পড়াতেন, একঘেয়েমি লেগে যেত আমাদের, কিন্তু এখন কিন্তু অনেক চেঞ্জ এসে গেছে। শিক্ষাটা একটা সময় ছিল যে মুখস্থ বিদ্যা, মানে বিদ্যা মানেই হচ্ছে পুঁথিগত বিদ্যাটা মুখস্থ হতে হবে এরকমের, সেখান থেকে এখন তো অনেক পরিবর্তন হয়েছে। আমরা সেই পরিবর্তনের গল্প শুনবো। এবং আপনি যেহেতু স্কুল অফ এডুকেশনের দিন, আমরা জানি যে আসলে আমাদের এডুকেশন কিভাবে এগিয়ে যাওয়া উচিত সব পরিকল্পনা সাথে আপনি আছেন, নিবিড়ভাবে কাজ করছেন। তবে শুনবো সে ব্যাপারে। আমাদের আসতে চাই প্রথমে আমি শাহনুর আপার কাছে। শাহনুর আপা, আজকে তিনজন আমাদের অতিথি, তিনজনই তার মানে ছবি আঁকার সাথে, রঙের সাথে সম্পর্ক। আমি তাই দেখছি এবং সত্যি খুব ভালো লাগছে এই ব্যাপারটা যে আমি আসলে মূলত অ্যামেচার আর্টিস্ট, আমি চারুকলার না। যেটা আজকের যে সাবজেক্টটা আমাদের, যে বাধা, আমাদের যে ব্যর্থতা থেকে, আমাদের যেটা অ্যামেচার আর্টিস্টদের বেলায় যেটা হয়, যারা চারুকলা থেকে পাশ করেনি, এরা আমরা যত ভালো ছবি আঁকি না কেন, কোথায় যেন একটা বাধা আসে। যেমন আমাদের এক্সিবিশনের সময় বা কোনো একটা ইস্যুতে গেলাম, চারুকলাদের আর্টিস্টদের যেভাবে একটা মূল্যায়ন করা হয়, আমাদের বেলায় সেটা হয় না। আসলে কি তাই? আসলে তাই। একজন শিল্পীর তো আসলে আমরা যদি একাডেমিক এডুকেশনের কথা বলি, হ্যাঁ সেটা তো অবশ্যই বিভিন্নভাবে প্রয়োজন, কিন্তু তারপরে শিল্পীর ক্ষেত্রে কি আসলে একাডেমিক এটা আসলে কি, এটা আমার একটা প্রতিবাদের মতোই আমরা এখনই করছি, যার জন্য আমরা একটা গ্রুপও করেছি যে আমরা কোনো এক্সিবিশনে যাচ্ছি, যদি জানি যে আমরা অ্যামেচার আর্টিস্ট বা স্বশিক্ষিত আর্টিস্ট, যেটা ওদেরকে যেভাবে বা অনেক সময় এক্সিবিশন হবে বা প্রদর্শনী হবে, যদি বলা হয় যে আমরা কি এখানে না এখানে চারুকলাদের করা হবে, আমাদের না, এই যে একটা দুঃখ, এই যে একটা বাধা, তখন আমরা দুই বান্ধবী মিলে চিন্তা করলাম যে না, এইটা আমাদেরও একটা কিছু করা উচিত। কারণ আমরা যে ভালো কিছু করতে পারি, আমাদের আঁকাও যে খারাপ না, সেটাকে করে। যেমন লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, এরা কিন্তু কেউ চারুকলার বা শিক্ষা নিয়ে তারা গড়ে ওঠেনি। তো প্রতিটা, এটাও আমাদের একটা গল্পের মতোই, আমরা আমাদেরকে প্রকাশ করতে হবে, ওই বাধা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং এই যে আমাদের যে এখানে যে ভাগ করে দেওয়া হচ্ছে যে চারুকলার এমেচার, তাতে করে আপা আসলে এই যে ভাগ করা হচ্ছে, তাতে শিল্পী সত্তাকে এক ধরনের অবমাননা করা না। একদম। আমার বিষয়টি নিয়ে আমি খুব বেশি আসলে জানি না, যেহেতু এই জন্য আমি মন্তব্য করতে পারছি না, কিন্তু শুনে আমার মনের মাঝে কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে এবং এক রকমের খারাপ লাগে। আমি নিজে এটা হয়েছি, আমি নিজেই এটার দেখে শিকার হয়েছি, দেখি আমার একটা যে না, আমরা যারা হাউস ওয়াইফ, হয়তো আমাদের কোনো কারণে আমরা চারুকলাতে ভর্তি হতে পারিনি বা আমাদের সেই সৌভাগ্য হয়নি, বা কিন্তু সৃষ্টিকর্তা আপনার হাতে তো একটা যে কোনো চিত্রকে ফুটিয়ে তোলার বা ধারণ করার, আপনার রং তুলির মাধ্যমে সেটাকে প্রকাশ করার সেই শক্তি তো দিয়েছেন। আমরা অনেক এমনও হয়েছে যে আমার পেইন্টিং, আমার আর্ট বিদেশেও আমি সেল করছি, প্রচ্ছদ করছি, এবং আমরা অনেক কিছু, এবং আমার বান্ধবী সেও কিন্তু তার এটা দিয়ে অনেক কিছু করছে, যা অনেক চারুকলা আর্টিস্ট থেকে কিন্তু খারাপ না। আমি অবশ্য তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি কথাটা, কিন্তু আমাদের ভিতরে যে আমরা যে পারি, আমাদেরকে একটু যে সামনে আনতে হবে, আমাদের একটু পাশে রাখতে পারি। হ্যাঁ, আমাদের তারা রাখে, কিন্তু একটা
একটা কর্নারে পড়ে যাই আমরা। হ্যাঁ, একদমই আপনি সেটা মনে করবেন না। আমি বিশ্বাস করি যে একজন শিল্পী যিনি মনে প্রাণে ওই রং তুলি নিয়ে খেলতে পারেন এবং সেটা বহিঃপ্রকাশে ঘটাতে পারেন তার ক্যানভাসে, তাকে আসলে কেউ সম্মানের জায়গা থেকে মানে কম সম্মানিত করবে এইটা একদমই ভাবার কোনো কারণ নেই। শুনবো আপনার কাছ থেকে, বনি আপার কাছে একটু আসি। বনি আপা, যেভাবে শাহানুর আপা বললেন যে মনের ভিতরে একটা কষ্ট, সেই কষ্ট সেটাকে যদি আমরা ব্যর্থতা হিসেবে না হলেও দেখি যে না, এখান থেকে শিক্ষা নিয়ে আরো সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, আপনি আসলে কিভাবে ভাবছেন? জি, এক্স্যাক্টলি ওকেই একই কথাই আমি বলবো যে আসলে ব্যর্থতা আমাদের জীবনের একটি অংশ। সফল হতে গেলে ব্যর্থতা আসবে, ব্যর্থতার মুখোমুখি হব, কিন্তু সেটাতে মূর্ছে পড়বো না। আমি মনে করি আমি প্রত্যাশা থাকলে, মনে প্রত্যয় থাকলে, জোর থাকলে অবশ্যই সফল হওয়া যায়। আমি একজন আর্টিস্ট, আমি খুব শখেই আর্টিস্ট। আমি কোনো স্কুলে যাইনি। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হিস্ট্রি, আমি জেনারেল হিস্ট্রি থেকে বিএ অনার্স করেছি, কিন্তু আর্টের সাথে যে আমি খুব সম্পৃক্ত ছিলাম সেটা না। আমি ডিউরিং প্যান্ডামিকের সময়ই আমি কিন্তু নিজেকে আবিষ্কার করলাম নতুন করে একজন আর্টিস্ট হিসাবে। তুলিটা ধরলাম, একটু রং দিয়ে খেললাম, তো দেখলাম যে আসলে এটা তো একটা দারুণ ব্যাপার। তখন থেকে আমি অল্প অল্প আঁকা শুরু করলাম। একদম, তো অল্প অল্প করে আঁকা শুরু করলাম। তারপর আমি একজন নারী উদ্যোক্তাও, যেটা আমি পরে হাইটি, আপনার একটি দারুণ ডেকর, হোম ডেকরের একটা হাইটি আমার ব্র্যান্ডের নাম, যেটা আমি হোম ডেকরের উপরেই মূলত করি। আমার কাছে মনে হচ্ছে আর্ট এত সুন্দর একটা জিনিস, সেটাকে আসলে শুধু ক্যানভাসে ধরে রাখার জন্য না, এটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের কাজে কর্মেই যে আমরা প্রত্যেক সুন্দর করে মানানসই শাড়ি গহনা পরে এসেছি, এটাও তো শিল্পকর্ম। একদম, শাড়িতে করছে, ঠিক তাই। তো আমার কাছে ওটা ব্যর্থতা যদি মনে করি তাহলে ব্যর্থতা যে আমি স্কুলে যাইনি কিংবা চারুকলাতে ঢুকিনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ব্যর্থতাটা আমি ওভারকাম করতে পারি, এটা পিছে রেখে আমি এগিয়ে যেতে পারি, এবং আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যেতে পারেন একদম। এবং সেখান থেকে এই যে দারুণভাবে এই বছরে আপনি কোভিডের পরে এই যে 5টা বছর নিজেকে আবিষ্কার করতে পেরেছেন, এটাও তো অনেক বড় ব্যাপার। আমরা সেই গল্প শুনবো যে প্রতিদিন আসলে আমার মনে হয় সেই মানুষই তরুণ যার ভিতরে কিউরিওসিটি আছে এবং যে নিজেকে নতুন নতুন ভাবে আবিষ্কার করতে পারে, তাই না? তো আমরা এইসব তরুণ মানুষদের কাছ থেকে শুনবো তাদের জীবনের নানা রকমের নানা দিকের গল্প। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। হচ্ছে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। ব্যর্থতা থেকে শিখি এমন একটা বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি। শুনতে চাই আপনাদের জীবনের এমন গল্প যা থেকে শিক্ষা নিয়ে আপনি আরো সফলভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। তাই দেরি না করে চলে আসুন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর শুনছিলাম বন্ধুদের কথা, আসতে চাই আবারও ডলি আপার কাছে। আপা, ডলি তো ডাকে বোধহয়, ডলি নামটা কিন্তু খুব আদুরে। আমি ডলি আপাই, একাডেমিক ভাষায় অনেকে লাভলি বলে, কিন্তু একাডেমিক নেমটা ডলি বলে। সো আপা, এই যে আসলে আপনি স্কুল অফ এডুকেশনের ডিন, একটা যথেষ্ট বড় দায়িত্বে আছেন, এবং ডিনদেরকে বলা হয় যে একাডেমিক প্রফেট, তার মানে ওই রকমের একটা উচ্চ সম্মানের পর্যায়ে আপনি পৌঁছেছেন। জানি যে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে, বিশেষ করে আমরা যদি নারীদের ওই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে এত বড় একটা দায়িত্বে উত্তীর্ণ হওয়াটা অনেক বড়, আমার মনে হয় যে চ্যালেঞ্জ থেকে আপনি এসেছেন। সেই জায়গা থেকে একটু আপনি যদি বলেন। আমি যদি গল্পটা আমার একদিনের মানে রুটিন বলি, ডেইলি রুটিন যেটা, তার আগে আমি একটু আপুদের কথার প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম যে ওনারা দুজনেই আর্টিস্ট, শিল্পীর কোনো মানে স্থানকাল পাত্র নেই, পৃথিবীর মানুষ দেখবে আমার আর্ট, আমি সেভাবে দেখি। এবং আমার যখন পড়াশোনা করেছিলাম অ্যাস্থেটিক্সটা আমি ইচ্ছে করে নিয়েছিলাম, নন্দন তত্ত্ব বা সৌন্দর্য বিজ্ঞান। তো ওনাদের মধ্যে দুজনের মধ্যেই আমি যেটা লক্ষ্য করলাম, এই কথাটা বলতে হচ্ছে কারণ হচ্ছে যে আপনি ব্যর্থ হবেন, কিন্তু তারপরেও ওই জায়গায় থেমে যাবেন না, আপনি ওখান থেকেই আবার চলা, এগিয়ে যাওয়ার যে যাত্রাটা ওনারা শুরু করেছেন এবং অব্যাহত রেখেছেন, এটার পেছনের মূল শক্তি, চাবিকাঠিটাই হলো ওনাদের আত্মবিশ্বাস। একদম, হ্যাঁ, এবং এটাই তো মানুষের সবথেকে আমার মনে হয় বড় সৌন্দর্য। বিশ্বাসে বলিয়ান হয়ে ওনারা যেমন একটা সৎ সাহসও কিন্তু কাজ করে। হ্যাঁ,
যে আমি অনেস্টলি কাজ করছি, হ্যাঁ, আমার সুপ্ত প্রতিভা, আমার নিজস্ব সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটাকে বলা হয়, এটা আমাকে কেউ ধ্বংস করে দিতে পারে না। এটা মানে গড গিফটেড, ক্রিয়েটেড। আমি যেহেতু এটা জন্মগতভাবে পেয়েছি, এটার উত্তরাধিকার আমি। এটা তো আরো বলতে হবে যে আমাদের গর্বের বিষয়। এবং ওনাদের যে একটা জায়গা থেকে ওনারা এখনো এটাকে ধরে রেখেছেন, মানে আমি এই ধরনের নারীদেরকে নিয়ে এবং নারীদের এই কাজগুলোকে নিয়ে আমি গর্ববোধ করি। এবং আমি মনে করি যে এগুলো আমাদের কালচার, আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। একজন বাঙালি নারীর এগিয়ে আসাটা যে কত টাফ, আমি এত শিক্ষিত হয়েও বাংলাদেশের মানে আমার দেশের সর্বোচ্চ ডিগ্রিটা নিয়েও আমি অনার্স মাস্টার্স সব জায়গায় কিন্তু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফার্স্ট হয়ে গোল্ড মেডেল নিয়ে বেরিয়ে এসেছি ফিলোসফির মতো সাবজেক্টে। এবং সেটা এবং সত্যি আমি ভীষণভাবে গর্বিত আজকে আপনাদের তিনজনকে শুনছি। প্রথম রেকর্ড ভঙ্গ করলাম ইউনিভার্সিটিতে যে 20 বছরে এই কি বলে ফিলোসফিতে কেউ ফার্স্ট ক্লাস পায়নি কোনো মহিলা। আমার 20 বছর আগে একজন পেয়েছিলেন, আমার এক ম্যাডাম। তো তখন আমার এতটা গর্ব হয়েছিল, অনেক আনন্দিত, অনেক খুশি। বাট একটা ব্যর্থতা রয়েছে। ব্যর্থতাটা কি? একটা ধাক্কা খেলাম, আমাকে ডিপার্টমেন্টের টিচার হিসেবে নেওয়া হলো না। অ্যাজ ইউজুয়ালি নেওয়া হয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে নেবে না। আগের একজন দুইজন সিনিয়র ভাই ছিলেন, ওনাদেরকে নিলেন পোস্ট যেটা ছিল। আর একটা যে কারণেই হোক, একটা পলিটিক্যাল কারণও হতে পারে বা লবিং টবিং। তো আমার মানে আমি বিলিভ করি, যেটা দর্শন পড়ে আমার এগুলো স্ট্রং হয়েছে, যে আমি সবসময় আমার নিজস্ব যে দর্শনটা, এটা হলো যে আমার যদি যোগ্যতা থাকে, ওই যে আপুরাও বললেন, আমার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, এটাকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। প্রতিভা এবং মানুষের যোগ্যতা আলোর মতো। নেন, আপনি যে রান্না করছেন, ওই রান্নার মধ্যেও কিন্তু একটা আর্ট কাজ করে। সবার রান্না, সবার টেস্ট কিন্তু একরকম না। সেখানে ওই যে ব্যর্থতার কথা আপনি বললেন, হ্যাঁ, মানে আমি খুব সরি আপনাকে থামিয়ে দিলাম, কারণ আমার খুব আগ্রহ হচ্ছে। তখন আসলে আপনার মনের ভিতরে কি কাজ করেছিল? তখন যেটা হলো যে আমি কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক কষ্ট করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, কিন্তু আমাকে টিচার হিসেবে নেওয়া হলো না যখন, তখন মনে হলো আমার সব ব্যর্থ হয়ে গেল। খুবই হতাশার মধ্যে চলে গেলাম, খুব শকড হলাম, আপসেট হলাম। হ্যাঁ, কিন্তু তারপর ঘুরে দাঁড়ালাম কিভাবে? আমি একদিন পত্রিকা পড়ছি, চা খাচ্ছি, পত্রিকা পড়ছি, হঠাৎ করে দেখলাম যে ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সার্কুলার হয়েছে এমফিল পিএইচডির। হ্যাঁ, এরপরে পাতায় দেখি ওই লালমাটিয়া মহিলা কলেজে অনার্স মাস্টার্স পড়ানোর জন্য শিক্ষক নেওয়া হবে এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। আমি বললাম একদিনও আমি বসে থাকবো না। সেই দিনই সবকিছু আমি গুছিয়ে পরের দিন কাগজপত্র নিয়ে ঢাকায় রওনা দিলাম। জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করলাম, ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন দিয়ে ওখানকার স্কলারশিপ নিয়ে আমি ওখানে এমফিল পিএইচডিতে জয়েন করলাম। দেন আফটার আমি লালমাটিয়া মহিলা কলেজে জব শুরু করে দিলাম। সেখানে রিটেন দিলাম, ভাইবা দিলাম, আবার ডেমনস্ট্রেটিভ ক্লাস নিলাম, এবং 60 মানে ছিল ক্যান্ডিডেট। এই 60 জন ক্যান্ডিডেটের মধ্যে রিটেন ভাইবা দিয়ে চড়াই উচ্চাই করে যখন আমি লাস্ট ফাইনালি ক্লাস নিলাম, 3 জনকে ওনারা নিলেন, সিলেক্ট করলেন। এই 3 জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ, টিকে গেলাম এবং সেখান থেকে আমার যাত্রা শুরু হলো কর্মজীবন। আজকে সরকারি কলেজ হয়ে গেছে, অনেক ওয়েল এস্টাবলিশড একটা কলেজ। তারপরে তো ঢাকায় থাকা শুরু হয়ে গেল। তখন ভাবলাম না, আমি তো ঢাকায় না আসলে যে সুযোগগুলো আমার চারিপাশে আছে, এবং তখন আমি ডিপার্টমেন্টে আপনার ঢাকা ইউনিভার্সিটির স্কলার যে প্রফেসরগুলো, তাদেরকে কলিগ হিসেবে পেলাম। ওনাদের অনেক কিছু শেখার সুযোগ হয়ে গেল, যেটা আমি রাজশাহী ইউনিভার্সিটিতে থাকলে এই পরিবেশটা বা এই লোকজনগুলোকে কাছে পেতাম না। তখন আমার মনে হলো না, আমার সবকিছু সার্থক, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। যেখান থেকে আপনি পড়েছেন, গ্র্যাজুয়েটেড হয়েছেন, সেখানে না হোক, তার থেকে আরো বড় সুযোগ আপনার জন্য অপেক্ষা করছিল। সুযোগ পেলাম তো, এবং না হয়তো আপনার হয়তো পিএইচডি তখন করার, এমফিল পিএইচডি করার সেই না, ওই সময় যদি আমি ঝিমিয়ে পড়তাম, মন ভেঙে গেছে, তাহলে কিন্তু আমি হতাম না। কিন্তু আমি নিজেকে ইন্সপায়ার করলাম যে না, আমার এত কিছু পরিশ্রম ভন্ডুল হয়ে যাবে, কখনো না। আমার মধ্যে তো যোগ্যতা আছে, প্রতিভা আছে। হয়নি, বরং আপনি নিজেকে সেই জায়গাটায় নিতে পেরেছেন যেখানে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শুনবো সেই ব্যাপারে, আবার আসতে চাই শাহনুর আপার কাছে। আপা, এই যে এক ধরনের ইগনোরেন্স বলেন, যা কিছু বলেন, আমি জানি যে হ্যাঁ, অনেক সময় মনের ভিতরে সেটা এক ধরনের ব্যথা তৈরি করে, কিন্তু কখনো কখনো ব্যথায় কিন্তু আমাদের সেটাকে সারিয়ে আরো কিভাবে সুস্থ হওয়া যায় সেটার প্রচেষ্টা। অর্থাৎ আপনার মনে নিশ্চয়ই আকাঙ্ক্ষাটা আরো বাড়িয়ে দেয় যে আমাকে আমার চিত্রকর্মগুলোকে এমনভাবে
এমনভাবে তৈরি করতে হবে যেন সেটাই সবার মুগ্ধতার কারণ হয়। সো একটু শুনতে চাই আপনার মুখে। ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের সবচেয়ে প্রথম মানে এশিয়ান বলবো, বাঙালি বলবো, যেটাই বলবো, নারী বলবো, সবচেয়ে প্রথম নারীর বাধাটা আসে নিজ ঘর থেকে। হয়তো বাবার কাছ থেকে আসে, সেকেন্ড আসে হাজবেন্ডের কাছ থেকে, কখনো কখনো কিন্তু নিজের কাছেও আসে। না সেটা আছে সংসার থেকেও আসে, যে আমি সংসারে এত বেশি, যেমন আমি একটা সময় আমার বাচ্চাদের জন্য আমি অনেক কিছু করতে পারতাম না, ছোট বাচ্চা তখন করতে গেলে সময় দিতে পারবো না। তো আমি খুব লাকি যে আমার বাবা আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল, আমি যার কারণে আমি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি আমার বাবার ইসের জন্য, এবং খুব মানে কি বলবো, এটা একটা সম্মানজনক পুরস্কার পেয়েছি। সেকেন্ড আমার হাজব্যান্ড, সেও আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়, এবং মানে যেটা খুব একটা মানে অনেকেই বলে আমার ফ্রেন্ডরা যে সত্যি মানে এটা হিংসা করার মতো, যে তাই সে একটা রুম করে দিয়েছে, এখানে তোমার গ্যালারি, এখানে প্রথম আমার কথা হলো ফ্যামিলির একটা বিশাল সাপোর্ট। অবশ্যই ফ্যামিলি যদি একটা সাপোর্ট দেয়, একটা মেয়ে না তার যেই গুণগুলো আছে সেটা প্রকাশিত করতে পারে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়ের ভিতর কিছু না, কেউ রান্নায়, কেউ এটা সেটা গুণ দিয়ে দাগে। প্রাচীন যুগে দেখতাম সেলাই করতো, ওরাদের ক্যানভাস ছিল নকশি কাঁথা, হ্যাঁ, তাদের মনের এগুলো সেই নকশি কাঁথাতেই করতো। হ্যাঁ, এভাবে করে আমাদের প্রত্যেকের গুণটা যদি বিকশিত করতে পারে আমাদের ফ্যামিলিটা, এটা একটা অনেক প্লাস পয়েন্ট। আর এই যে আমার জেদটা, আমি যেখান থেকে ব্যর্থ হয়েছি, আমার সেখানে জেদ কাজ করেছে যে না, আমাকে এখানে ওদেরকে দেখাতে হবে যে আমি এটা কতটুকু পারি, আমি খুব ভালো পারি, আমি আরো ভালো করব। তো হ্যাঁ, আমি চারুকলাদের একটা কথা বলি, চারুকলা না, যারাই মানে শিক্ষিত আর্টিস্ট, আমরা যারা স্বশিক্ষিত, আমি বলি যে আমাকে আর্ট শেখাচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, প্রকৃতি। হ্যাঁ, এবং আমি প্রকৃতি থেকে শিখেছি, তো এটা আমার জন্য একটা গর্বের বিষয়, আমি এটাকে খুব শক্তি মনে করি। এবং আমার কাছেও সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল মনে হচ্ছে যে আপা, যেখানে হয় না যে কিছু কিছু শিক্ষাতে অবশ্যই গুরুমুখী, কিন্তু তবুও কোনো গুরু ছাড়া আপনি নিজের আগ্রহ থেকে নিজের এই যে দুহাত, সে হাত দিয়ে যে আপনি রং তুলি নিয়ে খেলা করছেন এবং সেখান থেকে নতুন নতুন নানা রকম শিল্পকর্ম বের হচ্ছে, এটা তো অবশ্যই বলতে হবে যে স্যালুট টু ইউ। এই একটা ব্যাপারে আমি একটু না বলে পারছি না, আমাদেরই একজন অধ্যাপক চারুকলার, আমি ওনার কাছে গিয়েছিলাম যে আমি একটু শিখতে চাই। উনি আমাকে একটা খুব সুন্দর মূল্যবান কথা বলছে, এটা আমি অবশ্য সবাইকে বলবো যারা আমাদের মতো শিল্পী আছে, যে উনি একটা কথা বলেছে যে দেখো, আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে না, আমরা শিক্ষকের কাছে চেয়ে আমরা আর্ট শিখছি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এত ভালোবেসে তোমাদেরকে সেই গুণে নিজেই দিয়ে দিয়েছেন, তোমরা আমাদের থেকে অনেক উপরে ব্লেসড। তো ওইটা না জানার পরে আমার ভিতরের যে শক্তিটা আরো বেড়ে গেছে, যে কথা তো সত্যি। এবং ব্যাপারটা আমার মনে হয় যে যারা যত বড় মনের, বড় মাপের শিল্পী, তারা আপনাদেরকে তত বেশি সম্মান করবেন অবশ্যই। এবং যারা ওই রকমের কথা দু একজন বলেছে বন্ধু বান্ধব, এটাকে একেবারে পাঁচ লোকে কিছু বলে হিসেবে নেবেন। খুব ভালো লাগছে আপনাদের গল্পগুলো শুনছি। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আবার। দর্শক, আবার যাই ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এখনই নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আড্ডা দিচ্ছি এবং আমাদের বন্ধুদের কাছ থেকে শুনছি ব্যর্থতা থেকে শিখি। আপনাদের গল্পগুলো নিয়ে একদম দেরি না করে, দ্বিধা ভুলে মনের কথা আমাদের সাথে তুলে ধরতে যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এবারে বনিয়াপুর কাছে আসতে চাই। বনিয়াপুর নামটা কিন্তু ভীষণ মিষ্টি, এবং আমার খুব বারবার আজকে মনে হচ্ছে আমার স্কুলে আমার এক সিনিয়র আপু ছিল। হ্যাঁ, আমার মানে খুব আজকে তার কথা মনে হচ্ছে, এবং আপনার মতো ভীষণ মিষ্টি ছিল আপু। সো আপু, এই যে আসলে আমাদের শিল্পী সত্তা, আমাদের মানবিক মন, আমি দেখেছি যে এই দুটো ব্যাপার খুব একসাথে থাকে। সাধারণত যারা শিল্পী সত্তা ক্যারি করে তাদের ভিতরে কিন্তু ভীষণভাবে একটা মানবিক মন থাকে, এবং সেটার কারণে তাদের শিল্প মানে ইটস ভাইস ভার্সা, শিল্পকর্ম যেমন সুন্দর করে তারা করতে পারে, আবার ওই শিল্পী মনটার কারণেই তারা মানুষের প্রতি ভীষণ সহানুভূতিশীল। আপনার কাছে জানতে চাই যে এই যে আসলে আপনি একজন নারী, একজন মমতাময়ী এবং সাথে শিল্পী, আপনার ভিতরে আসলে কি মনে হয় যে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করার জন্য কিভাবে আপনার ভিতরটা
কাজ করে? সত্যি কথা বলতে আসলেও আমি কিন্তু একজন মানুষ হিসাবে মনুষ্যত্ব থেকে অনেক উপরে স্থান দিই। সব থেকে বড় কথা, কারো যদি কখনো কোনো বিপদ হলো কিংবা কেউ যদি কখনো আমার কাছে হেল্প ছিল, আমি কিন্তু আউট অফ ওয়ে গিয়ে করব। এটা আমার ভিতরের নেচারই বলেন কিংবা আমি এরকমভাবেই গড়ে উঠেছি। আমি মনে করি যে এটা একটা গুণ এবং এটাও গড গিফটেড, সবাই পায় না, সবার হয় না। আর সব থেকে বড় কথা, শিল্পী তো অনেক উপরের, শিল্পীরা মানবিক, অনেক বেশি মানবিক হয় শিল্পীরা। এটা না বললে তাদের মন, যাদের এটা সবাই বলে যে শিল্পী মন যাদের, তাদের শিল্পী মন অনেক উদার হয়, অনেক উদার মনের হয়। তারা জেনারেস হয়, তারা সব দিক থেকে মানুষের পাশে থাকতে পছন্দ করে, ভালোবাসা দিতে পছন্দ করে। একদম। এবং আপনার সেই ভালোবাসা আপনি ছড়িয়ে দিচ্ছেন আপনার যে সৃষ্টি কর্মগুলো, যে চমৎকার সব ডেকোরেটিভ জিনিসপত্রগুলো। তো সেই সম্পর্কে একটু শুনতে চাই যে এই যে আপনার কোভিডকালীন সময়ে নিজেকে আবিষ্কার করলেন এবং আপনার যে শিল্পী মন, সেটারই বহিঃপ্রকাশ হয়তো হাইটেই। একটু শুনতে চাই এই ব্যাপারে, যে অবশ্যই এই ব্যাপারে হয় না যে অনেক সময় একটা সার্টেন টাইমের পরে যখন গিয়ে আমরা শুরু করতে চাই, আমাদের পরিবার, আশপাশের মানুষ, তাদের মধ্যেও হয়তো একটা প্রশ্ন তৈরি হয় যে হঠাৎ করে কেন এখন তোমার করতে হবে? আপনার বেলায় সেটা কেমন ছিল? কতখানি পজিটিভলি তারা আসলে রেসপন্স করলো? আমি বলবো আমার অনেক বড় সাপোর্ট আমার হাজব্যান্ড। আমি যখনই যা কিছু করতে চেয়েছি আমার জীবনে, তখনই সে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, যার জন্য আজকে হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আমি ওইভাবে খুব বাধা যে পেয়েছি কখনো লাইফে সেটা না, বাট হ্যাঁ কিছু বাধা তো অবশ্যই আসবে সামাজিকভাবে। তো সেগুলোকে আমি কখনোই এতটা গুরুত্ব দেইনি। আমার কাছে মনে হয়েছে আমি যদি যেটা করতে চাই সেটাকে আমি প্রতিষ্ঠা করব, আমি প্রতিষ্ঠিত হব, এটা আমার স্বপ্ন ছিল। আর আর্টের ব্যাপার যেটা বললাম, খুবই কাকতালীয়ভাবে আর্টটা আমি শিখেছি। মানে একদমই আমার জার্নিটা এমন ছিল যে আমার মেয়েকে শিখাতে চাচ্ছিলাম আমি, যেটা আমার মেয়েকে আমি খুব বলতাম যে ও খুব ভালো আর্ট করে, ও এখন ক্লাস 8-8 পড়ে। তো ওর আর্ট থেকেও কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি। ও এত সুন্দর আর্ট করতো, সবাই প্রশংসা করতো। ওর কাছ থেকে আমিও শিখলাম অল্প অল্প করে ব্রাশ, ওর টিচারের কাছ থেকে শিখলাম। শিখতে শিখতে যখন আমি কিন্তু প্রথম দিকে যেটা করতাম, আমার বিভিন্ন সার্কেলে আমার ছবিগুলো দিতাম, আমি যাই আঁকতাম সেটা একটা সসের বটলেই আঁকতাম কিংবা একটা হাঁড়িতেই আঁকতাম, আমি কিন্তু সবার সাথে শেয়ার করতাম। এবং সেখান থেকে সবাই আমাকে এত উৎসাহ দান করেছে, এত উৎসাহ দান করেছে সবাই। ঘর সংসারে আমাদের যে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যবহার্য জিনিসপত্রগুলো, কাজকর্ম করি, সেগুলোকে আপনি রাঙাতে চেষ্টা করতেন। একদম। একটা মোমবাতি থেকে শুরু করে একটা হাঁড়ি, যা পেয়েছি তার ভিতরে আমি এঁকেছি, কারণ আমার আঁকাটা আমার কাছে আনন্দের বিষয় মনে হয়েছে। আমি খুব আনন্দ পেতাম এঁকে। এবং এই আমার একটা বৈশিষ্ট্য আমি বলবো, হাইটিতে সবাই জানে, সেটা হচ্ছে আমার গোলাপ। আমি খুব সুন্দর গোলাপ আঁকতে শিখেছি, আমি খুব সাধনার সাথে শিখেছি, খুবই সাধনার সাথে শিখেছি সেটা। এবং সেটা আমি যখন আমার কাস্টমাররা যারা আমার কাছ থেকে কিনেন, তারাও আমাকে প্রচন্ডভাবে ভালোবাসা দিয়েছেন। আমার ইচ্ছে করছে যে যদি আপনার হাতে এখন রং তুলি দিয়ে আমি একটা দারুণ গোলাপ আঁকা দেখতে পারতাম। নিশ্চয়ই দেখবো, খুব ভালো লাগছে আপা। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডলি আপাও আমাদের বাকি দু বন্ধুর কথা শুনে শুনে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ওই যে গোলাপের কথা বললেন না, আমি খুব গোলাপ আঁকতাম ছোটবেলায়, পাতার পর পাতা, এবং সেটা আমার কালার করতাম। ফুলটা বোধহয় আমাদের বিশেষ করে নারীদের আরো বেশি পছন্দ, তাই না? আমার প্রতিদিন প্রকৃতির মধ্যে গিয়ে হাঁটাহাঁটি না করলে, সকালে আমি ইউনিভার্সিটিতে পৌঁছেই গাড়ি থেকে নেমেই ব্যাগটা রেখে আগে আধা ঘন্টা আমি এবং গাছপালা, বাগান সবকিছু ঘুরে হেঁটে এসে, এবং তাদের সঙ্গে আমার একটা কথোপকথন হয়। কারণ এই জিনিসগুলো সে কথা না বললে আমার মাইন্ড ফ্রেশ হয় না, কারণ প্রেশার পড়ে যায় যখনই চেয়ারে গিয়ে বসি। অফিসে অনেক দায়িত্ব, অনেক ফাইল, অনেক কাজ, এবং এখানে বেশি কাজ করতে হয় ডিসিশন মেকিং এ, এবং রুলস রেগুলেশন গুলো আবার মাথায় আনতে হয়, দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়, এরপরে ডিসিশন দিয়ে সেটাকে আবার করে নোট করে দিয়ে সেটা আবার
দেখা যায় ভেরিফাই করতে হয় ঠিক আছে কিনা, রাইট, ফলো আপের বিষয়টি থাকে। অনেক So, কিছু আপা, আছে আমরা যদি দেখি যে এই যে প্রতিদিনের জীবন, যেখানে আপনার প্রচন্ড রকমের ব্যস্ততা, প্রচন্ড রকমের কাজের যে আমরা চাপ বলি সেটা, কিন্তু এরপরেও আপনি ভীষণ হাসি খুশি মানুষ এবং আপনার দারুণ একটা, আমার কাছে তো মনে হচ্ছে আপনারও একমত হবে যে আপনার কোথাও কোনো লাইনস নেই, তাতে করে বোঝা যায় যে আপনি ভীষণ আনন্দে থাকেন। কি বলবো, আমার একটা পেজ আছে এডুকেশনাল, আর ফেসবুকেও এখন সবাই বলা বলি শুরু করেছে যে দিনের চেয়ারে বসে থেকে এত পরিশ্রম, এত খাটুনি, এত টেনশন, আমরা পেরেশানি হয়ে মানে পেরেশানিতে হয়ে যায়। আর সেখানে ডলি আপা কিভাবে ফেসবুকে রেগুলার এত সুন্দর সুন্দর মানে ছবি, প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে আমি 1 মিনিট 2 মিনিট যে হাঁটলাম না, ওর মধ্যেও 2-3টা ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড 9 সেকেন্ড বা 1 মিনিটের করে ফেলছি। এবং আমার সাথে ওই যে থাকে আপা ডিজিটালি ভেরি সাউন্ড, হ্যাঁ, তাকে বলি তুমি একটু ধরো তো এই গাছটা, আমি এখানে একটু দাঁড়ালাম, ও 1 মিনিটের বেশি তুমি নিবা না, আমি কিন্তু যেটুকু বলার 1 মিনিটই বলবো। যেমন এখন সেদিন লাস্টে যে গতকাল যে আমি যুদ্ধবিরতি হলো, কিন্তু আমরা তো শান্তি চাই, আমরা বিরতি নয়, একেবারে শেষ চাই, একেবারে চিরতরের জন্য যুদ্ধবিরতিতে চলে যেতে চাই, এবং আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই স্লোগানটা আমরা যেন সবাই মনে রাখি এবং প্রতিষ্ঠিত করতে পারি। আপা, এই যে আসলে শান্তির কথা বলছি, আমরা জানি যে আসলে শান্তির পেছনে শিক্ষা, সুশিক্ষার একটা বড় অবদান আছে পৃথিবীব্যাপী। আমরা যদি দেখি, এবং স্বশিক্ষাটা দরকার ভীষণ। আমরা যদি পৃথিবীতে দেখি যে এখন যত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, যত নানা রকমের প্রযুক্তিগত উন্নয়ন সাধন হয়েছে, এবং মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষও নানাভাবে তারা শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, তো আসলে কি ওই যে মানবিক পৃথিবী গড়ে ওঠার শিক্ষাটাকে আসলেই আমরা এই জায়গাটায় আমি বলবো যে আমরা এখন টেকনোলজি বেসড যে আমরা এই শিক্ষাটা দিচ্ছি, এবং যে প্রচার মাধ্যমগুলো এখন আছে, যেটা একসময় ছিল না, সবকিছু কিন্তু চট করে আমাদের সবার মধ্যে চলে আসছে, এবং আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা ইউজ করে আমার ওনারটা, আমারটা, আপনারটা সবাই কিন্তু মুহূর্তের মধ্যে শেয়ার করতে পারছি, এবং এই শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমরা মানবিক দিকগুলোকে যারা পজিটিভ আমরা তুলে ধরতে পারছি। কে কতটুকু নিবে সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না, বাট আমরা তুলে ধরতে অন্তত পারছি। আবার ঠিক একইভাবে পাশাপাশি দেখেন যারা মানবিক নয়, অতি অমানবিক কাজ করছে প্রতিদিনই, পেপার পত্রিকা এবং দুর্ঘটনা আমরা যেগুলো দেখি, সেই জিনিসটাও কিন্তু ফোকাস হচ্ছে। সবগুলো হয়তো আসছে না, কিন্তু লোমহর্ষক যে অমানবিক জিনিসগুলো আসছে, তখন কিন্তু মানুষ হেট করছে। যারা করছে এবং আমরা যারা শেয়ার করতে পারছি, একটা প্ল্যাটফর্ম আমার যেটা মনে হয় যে আস্তে আস্তে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেটা বিশ্ব শান্তির দিকেই মানুষকে ধাবিত করছে, এবং ইনশাআল্লাহ আমরা সেই দিকে যেতে পারবো। আমরা সেটাই বিশ্বাস করি, সেটাই বিশ্বাস করি, অন্তত মানসিক শান্তিটা পাবো। একদমই আমাদের এই যে আসলে পৃথিবী, মাঝে মাঝে তো আবার দমবন্ধ লাগে যে আসলে কি হচ্ছে, কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। বাট আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তার, আমাদেরকে তো পারতেই হবে। খুব ভালো লাগছে আপা, এবং ভালো লাগাকে বাড়িয়ে দিচ্ছে আমাদের আরো দুজন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছি। ওবায়দা খালামণি যুক্ত হয়েছে, নাহিদা নেলি আপু যুক্ত হয়েছে। শুক্রবারের অনেক শুভেচ্ছা, আপুদের সাথে কথা বলবো, তবে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরি। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই সেখানে আমাদের জুমের সেই বড় স্ক্রিনটাতে আমাদের বন্ধুদের উপস্থিতি। এসে গেছে আমাদের বন্ধুরা, শুনবো তবে ছোট্ট একটা বিরতির পর। সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, দেখতে দেখতে শেষ বিরতিটা পার করে আজকে নেক্সাস লেডিস ক্লাবের আমরা বাকি যেই অংশটুকুতে আছি সেখানে আপনারা যুক্ত হবেন। সেই জন্য অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী আপনারা চলে আসবেন। অপেক্ষায় থাকলাম। একদম শেষের দিকে চলে এসছি আপা, লাস্ট নোট শুনবো সবার কাছ থেকে একটু একটু করে। শাহানুর আপা, আপনি তখন বলছিলেন যে আপনাদের একটা দারুণ বন্ধুদের গ্রুপ আছে, আর একজন বন্ধু তো পাশে বসে আছে। সো আমার মনে হয় যে আসলে নারীদের জন্য কিন্তু এটা একটা বড় শক্তি, যখন তারা সমমনা কজন মিলে একসাথে কাজ করতে পারে। পথ চলাও সহজ হয়, আবার নানাভাবে একজন আরেকজনকে অনুপ্রেরণা দিতে পারে, সাহায্য করতে পারে। আপনারা কিভাবে কাজটা করছেন? এটা মানে আমি আজকে বলতে খুব মানে প্রাউড ফিল করছি এবং ভালো লাগছে, যেটা হলো আমাদের একটা গ্রুপ করেছি আমরা, এখানে এখন 7 জন আছি। আমাদের এই গ্রুপটার নাম হলো আর্টিকো।
হ্যাঁ আর্টিকো এটা এই জন্য দিয়েছে যেখানে আমরা সবাই ইমেচার মানে হাউস ওয়াইফ। এবং আমি মজার ব্যাপার আমি ভেবেছি যে খুব নিম্নবিত্ত ফ্যামিলিতেই বুঝি অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু আমাদের এই গ্রুপের ভিতরে যারা অনেক এলিট ফ্যামিলির মেয়েরাও আছে এবং তারা ছবি আঁকা এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল। তো আমি আর বনি মিলে গল্প করতে করতেই যেহেতু এত সুন্দর কাজ করে ও করছে, তখন ওদেরকে বললাম যে আমাদের ফ্রেন্ড আছে ওদেরকে আমরা, এবং প্রত্যেকেই দেখলাম পরিবারে না অনেক গল্প, অনেক ব্যর্থতা, অনেক মানে কষ্ট। ওদেরকে ওরা ছবি আঁকে তখন ওদেরকে ওখান থেকে বের করে আনছি আমরা, এবং ওরা না এখন যেখানে মানে ওরা এত ব্যর্থতার ভেতরে ডুবে যাচ্ছিল সেখানে ওরা এইভাবে ভেসে উঠবে বা ওরা নিজের ভিতরের সেই রংগুলোকে প্রকাশ করতে সাধারণ তারা কয়েকদিনের ভেতরে যেভাবে ছবি আঁকছে, যেভাবে আমি দেখছি আমি তো অবাক, আমি অবাক। আমারও শুনে ভীষণ আগ্রহ হচ্ছে আপা, এবং আমরা অবশ্যই শুভকামনা জানাই এবং আপনাদেরকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা অনেক ক্ষেত্রে যেটা সবসময় একটা প্রশ্ন আসে যে নারীরাই নারীদেরকে পেছনে টেনে ধরতে চায় আসলে কি, কিন্তু আমার মনে হয় সেই জায়গা থেকে আপনারা ব্যতিক্রম, আপনারা বরং একজন আরেকজনকে এগিয়ে দিচ্ছেন। এবং এখন আমার মনে হয় যে এটা সব থেকে বড় একটা পজিটিভ ব্যাপার। পাশে তো বসে আছে বনি আপা, আমি জানি বনি আপা উসখুস করছে বলার জন্য এই ব্যাপারে শুনতে চাই আপনার কাছে। না আসলেই মানে সত্যি বন্ধু হিসাবেও শানুরকে পেয়ে আমি খুবই গর্বিত। ও আমার ইন্সপিরেশন, এক কথায় আমি ওকে প্রথম থেকেই বলতাম যে তোমার কাজ দেখে আমি ইন্সপায়ার্ড। তুমি যেভাবে আমাকে আরো বেশি আর্টের দিকে ঝুঁকে মানে উৎসাহ দান করেছে, সেটার জন্য আমি ওর কাছে খুবই ভাবে কৃতজ্ঞ। মানে ও আমাকে কিন্তু এক জায়গা থেকে কিছুটা উপরেই উঠিয়ে, যেমন আমরা বললাম যে আর্টিকো ফাউন্ডেশনের কথাটা, এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন, একটা স্বপ্নের জায়গা, এবং সেখানে আমরা 7 জন আর্টিস্ট মিলে এটাকে আমরা প্রতিষ্ঠা করব। আমরা সেরকম প্ল্যান করছি, কাজ করছি, সেই জন্য দিনরাত কাজ করছি। সেই আপনাদের পরিকল্পনা, সেই আপনাদের স্বপ্ন যেন সফল হয়। আমাদের ব্যর্থতাকে আমরা টেনে আনবো, আমরা আরো অনেক ব্যর্থ যারা আছে তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক শুভকামনা, এবং নিশ্চয়ই আপনাদের যখন কোনো এক্সিবিশন হবে একসাথে আপনারা কাজ করবেন, আমরা আবার বসবো এখানে। আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে অনেক দিন পরে আজকে মারিয়াম বেগম আপার প্রিয় মুখটা দেখলাম। প্রথমে আমি একটু ওবায়দা খালামণির কাছে শুনি যে খালামণি কেমন আছো, এবং জানি যে কম বেশি সবার জীবনেই নানা রকমের ব্যর্থতা আছে, তোমার এরকমের কোনো গল্প যদি থাকে যেখান থেকে তুমি শিক্ষা নিয়ে আজকের তুমি হয়ে উঠেছো। জি, আসসালামু আলাইকুম খালামণি, অতিথি আপনাদের শুভেচ্ছা এবং সালাম। ওই শাইনুর আপার অনেক পোস্ট দেখেছি, অনেক কমেন্ট করেছি, অনেক আজকে সামনাসামনি দেখতেছি, খুবই ভালো লাগছে। তো আমার আসলে ওরকম ব্যর্থতা না, তবে একটা ছোট ব্যর্থতা, 2 ধরনের আমার কাছে মনে হয়। একটা নিজে ছাড় দিয়ে ব্যর্থতা, আর একটা হলো এই হেরে গিয়ে ব্যর্থতা যেটা। তো আমি একটা ব্যর্থতা, 2টা ব্যর্থতা বলবো। একটা হলো যে আমি আর্ট করতে পারতাম না, আমার ভাস্তি করে, আমার ভাইয়েরা করে, তারপরে বড় ভাইয়ের মেয়ে করে, ছোট ভাইয়ের মানে ছোট না মেজো ভাইয়ের মেয়ে করে, সবাই করে, কিন্তু আমার ভাস্তি আমাদের বাসায় ছিল। তো আমার খুব ইচ্ছা করতো আমি আর্ট করি। তো প্রথমে কালি নিলে মানে রং ধরলে ছড়ায় যেত, পরে করতাম না। এখন রাখতে একবার আমার মনে হলো যে চেষ্টা করি, তো একটু মনোযোগ দেওয়ার পরে দেখা গেল আমি সুন্দর কিছু আর্ট করে ফেললাম। ওগুলি আবার আমাদের অফিসের চেয়ারম্যান ম্যাডামকে দেওয়া হয়েছিল, সেইগুলো আবার আমার কাছে নাই, শুধু ছবি আছে। এরকম একটা। আরেকটা হলো যে আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আমার বান্ধবীও গেছে, 2 জনে গেছি। ওটা একটা হলো প্রতিবন্ধীদের স্কুল, সরকারি, ওখানে লাইব্রেরিয়ান নিবে, ওখানে আমিও গেছি, উনিও গেছেন। এখন উনার সাথে 2 জনের মধ্যে আমাদের যে ভালোবাসার সম্পর্ক, এখন আমি আর কি শখ করে চাকরি খুঁজছি, আর উনি আসলেও চাকরি খুঁজছেন। আমরা পাস করছি। তো 2 জনের মধ্যে তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখানে থাকি, ইন্টারভিউ নিতে দেরি হচ্ছিল, শুধু মৌখিক ছিল, তো ইন্টারভিউ নিতে দেরি হচ্ছে। আমি চিন্তা করলাম যে আমি যদি থাকি তাহলে আমার যদি হয় তাহলে উনার হবে না, হবে না। তার মানে নিজের একটা জায়গা ছেড়ে দেওয়া অন্যের জন্য, এটা অনেক বড় একটা মনের ব্যাপার খালামণি।
খালামণি শুধু পরেরটুকু বলি যে পরে আমার চাকরি হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, যে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে, এটাই আর কি পাওয়া, যে আমি দিলাম। এটার জন্যই বলে না যে আমরা যখন আসলে কারোর জন্য কোনো কিছু করি আমাদের জন্য হয়তো সেটা আরো বড় হয়ে ফেরত আসে, সেটা দেখো একদম বড় প্রমাণ। অনেক অনেক বড় একটা মনের পরিচয় তুমি এখানে দিয়েছো খালামণি। নাহিদা নেলি আপুর কাছে শুনবো। আপা, জীবন একটাই এবং সেই জীবনে আমাদের নানা রকমের চড়াই উতরাই থাকে, নারীদের বেলায় সেটা, মায়েদের বেলায় আরো বেশি। মানে আপনার কোনো একটা এমন গল্প যেটা আপনাকে ভাবাই আনন্দ দেয় যে না, সেখান থেকে আপনি হেরে যাননি, থেমে থাকেননি, এগিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আমার ব্যর্থতার ছোটবেলা যেটা খুব মজার একটা ব্যাপার আছে। ছোটবেলায় আমি যখন ক্লাস 5 এ ছিলাম, তো আমি পরীক্ষাতে অঙ্কে এত খারাপ একটা নাম্বার পেলাম যা বলার মতো না, খুবই খারাপ অবস্থা। তো খুব মারও খেয়েছি ভাইয়ার হাতে রেজাল্ট খারাপ অঙ্কে করার জন্য। তো আমি তখন থেকে ঠিক করলাম যে না, আমার অঙ্কে ভালো করতেই হবে। তো এরপরে খুব ভালো একটা রেজাল্ট পেলাম অঙ্কে। এটা যখন আমি খুব এখনো যখন আমার মনে করি তখন খুব হাসি পায় আমার, যে মার খাওয়ার পরে বোধহয় আমি ভালোই করবো। ঠিক তাই, মনের জোরটা আসলে অনেক বড় ব্যাপার আপা, নিজেকে বুঝতে পারা, তাই না? যে হ্যাঁ, আমি তো অন্যরা পারলে আমিও পারবো, আমাকে চেষ্টা করতে হবে। একদম। মারিয়াম বেগম আপার কাছে আসি। আপা, অনেক দিন পরে আজকে আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে দেখে। আপা, জানি যে আসলে জীবনে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যারা এগিয়ে যায় তারা অনেক বেশি সফল হয়। আপনার এমন কোনো গল্প আছে কিনা? শুভ সন্ধ্যা সুবর্ণা আপু। হ্যাঁ, অনেকদিন পর আজ বসলাম, আশা করি ভালো আছো। উপস্থিত অতিথিদের অনেক শুভেচ্ছা, ওনাদের দেখে খুব ভালো লাগলো, সেজন্য আমি বসলাম। আসলে আজকের বিষয়টা আমার খুব প্রিয় বিষয়। আপুরা, শাহানা আপু আছে, অন্য দুজন আপু মাননীয় অতিথিরা আছেন, তাদেরকে খুব ভালো লাগলো। তো ডিন আপার কথা শুনে খুব ভালো লাগলো। আমিও, তুমি জানো আপু, আমি ছোটবেলা থেকে আমিও খুব ছবি আঁকার জন্য পাগল ছিলাম। স্কুল জীবন থেকে আমিও টিচারের কাছে, আমি এক টিচার আমাকে অঙ্ক করাচ্ছে, আমি নিচে হাত উল্টে আমি নিচের পাতায় ছবি আঁকতেছি, এরকম আর কি। টিচার বললো, দেখি তুমি কি করছো? ও, তুমি তো অঙ্ক করছো না, তুমি তো ছবি আঁকছো, এরকম আর কি। আমার খুব ছবি আঁকার খুব শখ ছোটবেলা থেকে, নিজে নিজে। আমার বাবা খুব উৎসাহ দিতে, আমার খুব ইচ্ছে ছিল আর্ট কলেজে পড়ার, সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু আপা আপনি ভীষণ আর্টিস্টিক। আমি যতবার আপনাকে দেখেছি, আপনি যেই সুন্দর সুন্দর খুব চমৎকার আর্টিস্টিক সব শাড়ি পরেন, সেটার সাথে মিলিয়ে আবার হ্যান্ডিক্রাফটসের নানা রকমের গহনা, আমার কিন্তু বেশ মানে ভালো লাগে এবং বোঝা যায় আপনার শিল্পী মনটা কতখানি। ভীষণ ভালো লাগলো শুনে। একদম শেষের দিকে চলে এসেছি আপা, আমি লাস্ট নোট আপার কাছ থেকে শুনবো, ডলি আপার কাছে। ডলি আপা, জীবনে এগিয়ে যাওয়ার নামই আসলে আমার মনে হয় যে মানে জীবন। সো সেই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত আপনি এগিয়ে এসেছেন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনি যদি অনুপ্রেরণামূলক কিছু বলেন। সেটা হলো যে আমি একটা কথাই বলবো, যে আমি কিন্তু এখানে হঠাৎ করে আসতে পারিনি, আমাকে অনেক বাধা পেরিয়ে এখানে আসতে হয়েছে। কিন্তু আমি যে পেরেছি, এই পারাটা কারণ হলো আমার সেই চেষ্টাটা ছিল। কিন্তু বর্তমান প্রজন্মের জন্য যে কথাটা, সেটা হলো যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে তোমার আত্মবিশ্বাস, তোমার সৎসাহস এবং তোমার পরিশ্রম, এই তিনটা সমন্বয় করতে হবে। তুমি অনেক কিছু চাও কিন্তু তুমি কিছুই করলা না, তোমাকে সব সময় লেগে থাকতে হবে, নিরবচ্ছিন্নভাবে যে লেগে থাকা, হ্যাঁ, চেষ্টা করা, অলসতাটাকে একদম ফেলে দিতে হবে, ছেড়ে ফেলতে হবে। তুমি প্ল্যান করে ফেলো এবং তুমি সেই প্ল্যানে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই গন্তব্যে যে তুমি পৌঁছাবা, তোমার রাস্তাও ঠিক করে ফেলো এবং স্টেপ বাই স্টেপ এগোতে থাকো। পথের মাঝে তোমার কাটা, জঙ্গল, ইট, পাথর, হ্যাঁ, অনেক কিছু আসতে পারে, এমনকি তোমার পাশের বন্ধুও তোমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু তোমাকে দুই হাতে সমস্ত জঙ্গল পরিষ্কার করে এগিয়ে যেতে হবে। একদম, আমরা সেটাই বিশ্বাস করি আপা, যে আপনারা যেভাবে এগিয়ে গেছেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেভাবে এগিয়ে যেতে পারে। আপা, আমি একদম শেষে চলে এসেছি, অনেক ধন্যবাদ। বিশ্বাস করি যে আমি যদি স্থির থাকি লক্ষ্যে,
এবং আমি যদি পরিশ্রম করি আমি ইনশাআল্লাহ পৌঁছাবো। আবারও ধন্যবাদ সব বন্ধুদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের এসে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক বলা হয় একবার না পারিলে দেখো শতবার, ঠিক তাই আমরা চেষ্টা করলে আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে পারি, যেমনটি যুগে যুগে হয়েছেন বড় বড় মনীষীরা। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি রইল অনেক শুভকামনা আর নেক্সাস টেলিভিশনের সব আয়োজন দেখার আমন্ত্রণ।